আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা। জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছি। আজকে এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন অধ্যায়ের আজকে শেষ ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের ক্রসিং ওভার সম্পর্কে আলোচনা করব। এরপরে ব্যবহারিক অংশ আছে, ব্যবহারিক অংশ সম্পর্কে আলোচনা করব এবং সময় থাকলে এই অধ্যায়ের পুনরালোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই ক্রসিং ওভার। ক্রসিং ওভার বিষয়টা যদিও এর আগের ক্লাসে মিওসিস কোষ বিভাজনে আমি আলোচনা করেছি, আজকে ক্রসিং ওভারের উপর একটু বিস্তারিত আলোচনা করব। ক্রসিং ওভার প্রথম কি আবিষ্কার করেন? ক্রসিং ওভার আবিষ্কার করেন টি.এইচ. মর্গান, থমাস হান্ট মর্গান। টি.এইচ. মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন। ক্রসিং ওভারের সংজ্ঞা খেয়াল করো, মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রোফেজে প্যাকাইটিন উপধাপে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড তৈরি হয়, সেই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। তাহলে ক্রসিং ওভার ঘটনা ঘটবে মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনকে আমরা জানি যে দুইটা ভাগে ভাগ করা হয়, প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন। সেই প্রথম মিওটিক বিভাজন ঘটবে এবং প্রথম মিওটিক বিভাজনকে আমরা জানি যে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। সেই প্রথম প্রোফেজ অর্থাৎ প্রোফেজ 1 ধাপে ঘটবে এবং এই প্রোফেজ 1 ধাপটাকে আবার 5টা উপধাপে ভাগ করা হয়েছে। এই 5টা উপধাপের মধ্যে প্যাকাইটিন উপধাপে এই ক্রসিং ওভারের ঘটনাটা ঘটে। আর এই ক্রসিং ওভারের ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে, নতুন সমন্বয় বা রিকম্বিনেশন ঘটে, ফলে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। তো আমরা প্রক্রিয়াটা ব্ল্যাকবোর্ডে দেখব। মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক বিভাজনের প্রোফেজ 1 এর 5টা উপধাপের মধ্যে প্রথম উপধাপ লেপ্টোটিন ধাপে ক্রোমোজোমগুলা প্রথম আত্মপ্রকাশ ঘটে লেপ্টোটিন ধাপে। এরপরে জাইগোটিন ধাপে হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ একই রকমের ক্রোমোজোম, মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে এরকমের, একটা ক্রোমোজোম আছে এরকমের, একটা ক্রোমোজোম আছে এরকমের একটা, তাহলে এখানে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলা পাশাপাশি আসে এবং জোড়া বাঁধে। এই ঘটনাটা ঘটে জাইগোটিন উপপর্যায়। একই রকমের ক্রোমোজোম দুইটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, পাশাপাশি আসে জোড়া বাঁধে। এই জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট এবং জোড়া বাঁধার এই প্রক্রিয়াকে বলা হয় সাইন্যাপসিস। এর পরের ধাপ প্যাকাইটিন ধাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দ্বিধা বিভক্ত হবে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দ্বিধা বিভক্ত হবে। তখন এখানে প্রতিটি বাইভ্যালেন্টে 4টা করে ক্রোমাটিড থাকবে। 4টা ক্রোমাটিড বিশিষ্ট এই অবস্থার বাইভ্যালেন্টকে বলা হয় টেট্রাড। তো এই প্যাকাইটিন ধাপে মূলত এই ক্রসিং ওভারের মূল ঘটনাটি ঘটে। আমরা এবার কোষের বাহিরে আমরা এই জিনিসটা ক্রসিং ওভারটা দেখানোর চেষ্টা করব। মনে করি এই একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম আমি এইভাবে আঁকলাম। তো এই ক্রোমোজোম
একটা বাইভ্যালেন্ট থেকে টেট্রাড গঠন করছে। প্রতিটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড আছে। এই অবস্থায় এই ক্রোমাটিডের মধ্যে একই ক্রোমোজোমের ক্রোমাটিড 2টাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোমের ক্ষেত্রে এই 2টাকে একসাথে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তো ক্রসিং ওভারের ঘটনাটা ঘটবে এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটবে। তো প্যাকাইটিন ধাপে ক্রোমোজোমগুলার এই ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শক্তির আবির্ভাব ঘটে, ফলে একটা থেকে ক্রোমাটিড থেকে আর একটা ক্রোমাটিড দূরে সরে যেতে থাকে। মনে করো এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, কিন্তু এই যে ক্রোমাটিডটা এটা এদিকে যেতে যাবে, এটা এদিকে যেতে যাবে, ফলে এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা বাধার সৃষ্টি হবে এবং বাধাপ্রাপ্ত হবে, যেখানে এক্স অক্ষরের মতো এই কায়াজমা তৈরি করবে। এই যে কায়াজমা তৈরি হবে, এই রকমের কায়াজমা একাধিক জায়গায় ঘটতে পারে বা এক জায়গায় ঘটতে পারে। তো এই কায়াজমা অংশে এখানে একটা এনজাইম কাজ করবে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে এই ক্রোমাটিডগুলা এই কায়াজমার অংশে ছিঁড়ে যাবে এবং সাথে সাথেই আবার জোড়া লাগবে, আর একটা এনজাইম জোড়া লাগানোর কাজটা করবে। সেই জোড়া লাগানোর কাজটা করবে যে এনজাইম, সেই এনজাইমের নাম হলো লাইগেজ এনজাইম। তো লাইগেজ এনজাইমের প্রভাবে এখানে জোড়া লাগবে। তবে এই জোড়া লাগার সময় একটা ক্রোমাটিডের ভাঙা অংশ আর একটা ক্রোমাটিডের ভাঙা অংশের সাথে জোড়া লাগবে। তো এইখানে যখন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ভেঙে যাবে এবং যখন জোড়া লাগবে তখন এইভাবে জোড়া লাগবে, অর্থাৎ এই ক্রোমাটিডের ভাঙা অংশের সাথে এই পাশের ক্রোমাটিডের ভাঙা অংশ জোড়া লাগবে। এর ফলে এই যে ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটবে, জিন এর বিন্যাস ঘটবে নতুন। এই যে জিনের বিনিময় ঘটা বা ক্রোমাটিডের বিনিময় ঘটা, এটাই হলো ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভারের ফলে জিনের বিন্যাসে, এখানে আমরা যদি এটা আলাদা করে এখন দেখাই, এই একটা মাতৃক্রোমাটিডের মতো আছে, এটাও মাতৃক্রোমাটিডের মতো আছে, এখানে পরিবর্তন ঘটেছে, এখানে এই অংশটুকু। তো এই 2টা ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময় ঘটছে, অর্থাৎ এখানে রিকম্বিনেন্ট নতুন অপত্য ক্রোমোজোম তৈরি হয়। এই ঘটনাটাই হলো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার এখানে লাইগেজ এনজাইমের প্রভাবে জোড়া লাগবে, জোড়া লাগার পরও এটা আস্তে আস্তে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণের মধ্যে শেষ প্রান্তে গিয়ে আলাদা হয়ে এই রকমের গঠন প্রাপ্ত হবে। তো এইভাবেই মূলত ক্রসিং ওভারের ঘটনাটা ঘটে। তো আরেকবার খেয়াল করো, এই ক্রসিং ওভারের ঘটনা ঘটে মিওসিস কোষ বিভাজনের সময়, প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপধাপে মূলত এই ঘটনাটা ঘটে। এবারে ক্রসিং ওভারের গুরুত্ব আলোচনা করব। গুরুত্ব খেয়াল করো, যেহেতু এখানে ক্রসিং ওভারের ফলে জিনের পরিবর্তন ঘটে, অর্থাৎ ক্রোমাটিডের পরিবর্তন ঘটে, পরে ক্রোমাটিড আলাদা হয়ে গিয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করবে, সেক্ষেত্রে এখানে জিনের পরিবর্তন ঘটবে, অর্থাৎ নতুন জিনের বিন্যাস আসবে। নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভেরিয়েশন আসবে, আর জেনেটিক ভেরিয়েশন আসলে জিনের পরিবর্তন হলে স্বভাবতই বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটবে, অর্থাৎ বৈশিষ্ট্যগত পরিবর্তনও দেখা যাবে এই ক্রসিং ওভারের ফলে। আর বৈশিষ্ট্যের পরিবর্তনের ফলে জীব প্রতিকূল পরিবেশে বা নতুন পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করে। এর ফলে জীবের মধ্যে বিবর্তন দেখা যায়, অর্থাৎ ক্রসিং ওভার বিবর্তনে ভূমিকা পালন করে। আমরা যদি প্লান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে খেয়াল করি, তো উদ্ভিদ প্রজনন বিদ্যায় কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে এই ফসলি উদ্ভিদের উন্নয়ন সাধন করা হয়, অর্থাৎ প্রজনন বিদ্যায় ক্রসিং ওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ক্রসিং ওভারের মাধ্যমে আমরা ক্রসিং ওভারের হার নির্ণয়ের মাধ্যমে আমরা জিনের অবস্থান, দূরত্ব
ইত্যাদি নির্ণয় করতে পারি, অর্থাৎ জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। জেনেটিক ম্যাপের মাধ্যমে আমরা ক্রোমোজোমে জিনের অবস্থান, দূরত্ব ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এগুলোই মোটামুটি ক্রসিং ওভারের গুরুত্ব, অর্থাৎ জেনেটিক ভেরিয়েশন ঘটবে, জিনগত পরিবর্তন হলে বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে, জীবে বিবর্তন ঘটবে এবং নতুন প্রজাতির আবির্ভাব ঘটতে পারে। তো ক্রসিং ওভার, এজন্য মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আমরা ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের শেষে ব্যবহারিক অংশ আছে, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ, ব্যবহারিক ক্লাসে। তো তোমরা জানো যে জীববিজ্ঞান প্রথম পত্র 100 নম্বরের একটা পেপার। এখানে থিওরি হলো 75 নম্বরের এবং 25 নম্বরের ব্যবহারিক অংশ রয়েছে। এই 25 নম্বরের যে ব্যবহারিক অংশ রয়েছে, সেই ব্যবহারিক অংশের আমি একটু নম্বর গঠন সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করব। 25 নম্বরটাকে প্রথমে এখানে পাঁচটা প্রশ্ন বা অংশে ভাগ করা হয়েছে। প্রথমে আছে একটা শনাক্তকরণ। মূলত এই দ্বিতীয় অধ্যায়ে আমরা একটি শনাক্তকরণ সম্পর্কে আলোচনা করব। এই শনাক্তকরণের জন্য নম্বর হলো 3। এরপরে 2 নম্বরে আছে গোত্র নির্ণয় অথবা একবীজপত্রী মূল কাণ্ড নির্ণয়। গোত্র নির্ণয় অথবা একবীজপত্রী মূল কাণ্ড নির্ণয়। 3 নম্বরেও একটা পরীক্ষা আছে। 4 নম্বরে 3 নম্বরে হচ্ছে সালোক সংশ্লেষণের উপর একটা প্রশ্ন আছে, পরীক্ষা আছে, আর একটা আছে অবাধ শ্বসনের উপর একটা পরীক্ষা আছে। 4 নম্বরে তোমাদের মৌখিক পরীক্ষা আছে, মৌখিক। আর 5 নম্বরে হলো ব্যবহারিক খাতা, প্র্যাকটিক্যাল নোটবুক। তো এখানে প্রথমে 1 নম্বরে 3 নম্বর, এরপরে 7, 3 নম্বরেও 7 নম্বর, 4 নম্বরে 5, ব্যবহারিক খাতায় 3। এই মোট 25 নম্বরের পরীক্ষা। গোত্র নির্ণয়, তোমরা সিলেবাসে আছে যে মালবেসি গোত্র নির্ণয়, সেই জবা ফুলের মাধ্যমে এই প্র্যাকটিক্যালটা করানো হয়। একবীজপত্রী মূল কাণ্ড, কচুর মূল বা কলাবতী কাণ্ড দ্বারাই এক্সপেরিমেন্ট করানো হবে তোমাদের। নবম অধ্যায় সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের অপরিহার্যতার পরীক্ষা অথবা অবাধ শ্বসনে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক খাতা। এই মোট 25 নম্বরে। তো একটি শনাক্তকরণ আছে। দ্বিতীয় অধ্যায় মূলত এই শনাক্তকরণের উপরেই ব্যবহারিক অংশ রয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো রয়েছে, এই ধাপগুলোর উপর শনাক্তকরণের ব্যবহারিক অংশ রয়েছে। শনাক্তকরণের যে 3 নম্বর, এটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শনাক্তকরণে 1 এবং বৈশিষ্ট্যে 2, এই মোট 3 নম্বর। তো আমরা এই ব্যবহারিক অংশের যে 1 নম্বর যে রয়েছে, এই 1 নম্বরে খেয়াল করো, একটি শনাক্তকরণ। এখানে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ রয়েছে, এর মধ্যে 4টা ধাপ এখানে শনাক্তকরণে তোমাদের দেখানো হবে। মূলত এই মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে, এর মডেল অথবা স্থায়ী স্লাইড দেখানো হয় অথবা ছবিও দেখানো হতে পারে। তো মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলা মডেল বা ছবি দেখে তোমাদের সেই এটা কোন কোষ বিভাজনের ধাপ সেটা শনাক্ত করতে হবে এবং তার বৈশিষ্ট্য লিখতে হবে। মনে করো এই একটা কোষ বিভাজনের ধাপ আমি আঁকতেছি।
এখানে কোষ, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এর ভিতরে ক্রোমোজোম আছে, দুইটা করে ক্রোমাটিড বিশিষ্ট অবস্থায়। এটা মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ হতে পারে? এটা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপ। তো এই ধাপ দেখে তোমার শনাক্ত করতে হবে। শনাক্তকরণে তুমি কি লিখবা? শনাক্তকরণে তুমি লিখবা যে ইহা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা। ইহা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা, এটা হলো শনাক্তকরণ। এরপরে বৈশিষ্ট্য লিখতে হবে। বৈশিষ্ট্যে তুমি একটা এখানে শনাক্তকরণের যে কোষের অভ্যন্তরে, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা লিখবা। তো প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলা আলাদাভাবে দেখা যাবে, প্রতিটি ক্রোমোজোম সরু আঁকা বাঁকা সুতার মতো দেখা যাবে এবং এর অবস্থান কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে, অর্থাৎ মাঝখানে থাকবে না, এলোমেলোভাবে সব জায়গায় থাকবে। আর প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড বিশিষ্ট অবস্থায় থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে। এগুলা মোটামুটি বৈশিষ্ট্য। তাহলে ক্রোমোজোমগুলা সরু সুতার মতো আঁকা বাঁকা অবস্থায় বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এরপরে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস দেখা যায়, আর প্রতিটি ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিডে বিভক্ত আছে। এগুলো হলো বৈশিষ্ট্য। এইভাবে তোমার শনাক্তকরণ এবং বৈশিষ্ট্য লিখতে হবে যদি তোমার এই দশা দেখা যায়, দেওয়া হয়। এরপরে আর একটা দশা, এই দশা এখানে খেয়াল করো, এখানে এটাও মাইটোসিস কোষ বিভাজনের একটা দশা। এই দশাটার নাম কি হবে? এটার যদি শনাক্তকরণ করতে হয় তাহলে এটা লিখতে হবে, যেহেতু ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, কাজেই এটা মেটাফেজ দশা। তাহলে শনাক্তকরণে লিখবা ইহা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা। আর বৈশিষ্ট্যের মধ্যে এখানে যেসব বৈশিষ্ট্য দেখা যায়, এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস ছিল, এখানে বৈশিষ্ট্যের মধ্যে থাকবে যে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাসও নাই। এরপরে লিখতে হবে যে দুই মেরু বিশিষ্ট মাকুযন্ত্র আছে। মাকুযন্ত্রে দুই রকমের তন্তু থাকে, একটা স্পিন্ডল তন্তু আর একটা ট্রাকশন তন্তু। আর তৃতীয় বৈশিষ্ট্য লিখতে পারো যে ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তো এটা হলো মেটাফেজ দশা। আরেকবার খেয়াল করো বৈশিষ্ট্যগুলা। দুই মেরু বিশিষ্ট মাকুযন্ত্র দেখা যায়, যাতে ক্রোমোজোমাল বা ট্রাকশন তন্তু এবং স্পিন্ডল তন্তু দুই রকমের তন্তু দেখা যায়। ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আর হলো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস নাই বা অনুপস্থিত বা বিলুপ্ত হয়েছে ইত্যাদি। তো এটা গেল মেটাফেজ দশা। এরপরে আমি আর একটা দশার ছবি আঁকবো। এখানে ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে প্রতিটি ক্রোমাটিড আলাদা হয়ে গেছে এবং অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে এবং এই ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে গমন করতেছে। এই অবস্থায় যে ছবিটা আঁকা হয়েছে এটা হলো অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা, তাই এটা শনাক্তকরণে লিখতে হবে ইহা মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা। এই দশার যেসব বৈশিষ্ট্য আছে তার মধ্যে লিখতে হবে যে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে অবস্থান করতেছে বা বিপরীত মেরুর দিকে গমনরত অবস্থায় আছে। ট্রাকশন তন্তুর সাহায্যে বিপরীত মেরুর দিকে গমন করতেছে, যুক্ত আছে। এবং এখানে আর একটা বৈশিষ্ট্য হলো ক্রোমোজোমগুলো
ইংরেজি ভি, এল, জে এবং আই অক্ষরের মতো দেখায়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে গমনরত অবস্থায় থাকে, ট্র্যাকশন তন্তুর সাহায্যে যুক্ত থাকে এবং ক্রোমোজোমগুলো দেখতে ভি, এল, জে, আই অক্ষরের মতো দেখায়। এরপরে আমি আরেকটা মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা ধাপের ছবি আঁকবো। এই যে ধাপের ছবি আঁকলাম, এখানে এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশা। টেলোফেজ দশা। তো এই এখানে শনাক্তকরণে তোমরা লিখবা ইহা মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশা। তো এই দশার বৈশিষ্ট্যের মধ্যে কি লিখবা? বৈশিষ্ট্যের মধ্যে লিখবা যে কোষের মাঝখানে কোষ প্লেট দেখা যায়। তারপরে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান করে। অপত্য ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর আবির্ভাব ঘটে বা দেখা যায় ইত্যাদি। তাহলে ক্রোমোজোমগুলা দুই প্রান্তে আছে, ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, এর ভিতরে নিউক্লিওলাস আছে এবং কোষের মাঝখানে কোষ প্লেট আছে। এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশা। তো পরীক্ষার সময় হয়তো এই যে চারটা কোষ বিভাজনের ধাপ আছে, এর কোনো একটা ধাপের ছবি মডেল তোমাদের সামনে দেখানো হবে, দেওয়া হবে। সেই অনুযায়ী তোমরা সেই ধাপকে শনাক্ত করবা এবং তার বৈশিষ্ট্য লিখবা। শনাক্তকরণের ক্ষেত্রে এখানে প্রথমে লিখবা যে ইহা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা অথবা মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, এবং এরপরে বৈশিষ্ট্য হিসাবে এই ধাপের গুরুত্বপূর্ণ তিনটা বা চারটা বৈশিষ্ট্য তোমরা লিখবা। তো এটা ব্যবহারিক অংশ আছে। তো দ্বিতীয় অধ্যায়ের উপর আজকের ক্লাস শেষ এবং এরপরে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অণুজীব অধ্যায় পড়ানো শুরু করব। তো পরবর্তী ক্লাসে তোমরা আমার সাথে যুক্ত থাকবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।